আবারও বলছি, শান্তিপুরে একমাত্র শান্তির ঠিকানা, নদীর পাশে শহর থেকে কোলাহল মুক্ত এক নির্জন নিরিবিলি পরিবেশে দক্ষিণবঙ্গে আপনাদের জন্য আরও একটা অব্বিট ঠিকানা, এই তরঙ্গিনী রিসর্ট। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি অভ্যেসের সাথে সাথে ভ্রমণ মানচিত্রের একঘেয়েমি পরিকল্পনা এবার দূর করুন। হ্যাঁ, ঠিক তাই, কারণ ভ্রমণে যে বাঙালি এক কদম এগিয়ে। তাই যতই হোক রোদ বৃষ্টি ঝড়, আপনার ভ্রমণ ডায়েরির সূচিপত্রের রদবদল হোক ঝটপট। গত মাসের অন্তিম মুহূর্তে এরকমই এক পরিকল্পনা করে বেরিয়ে পড়েছিলাম আমরা। তবে এবার উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের অব্বিট ভ্রমণে। উমেশদার এবারে সময় হয়নি, তাই এবারের জুটি আমি আর রিপনদা। ঘড়িতে সকাল 9:30 রওনা দিলাম বর্ধমান থেকে শান্তিপুর। দূরত্ব 76 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টার কাছাকাছি। বর্ধমান থেকে যাওয়ার রাস্তা দুটো, একটা কুসুমগ্রাম নাদনঘাট নবদ্বীপ হয়ে আর একটা মেমারি বৈচিক কাল্লা হয়ে, যেটা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তা দিয়ে সময় ও দূরত্ব দুটোই কম। কলকাতা থেকে রেলপথে যারা আসবেন, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে সোজা শান্তিপুর, সেখান থেকে টোটো ভাড়া করে পৌঁছে যান রিসর্টে। বাকি খুঁটিনাটি প্রত্যেকটি তথ্য থাকুক এর পরের মুহূর্তের জন্য। মন দিয়ে দেখুন, এবারের ভ্রমণ সিরিজের প্রত্যেকটি পর্ব হতে চলেছে আপনার জন্য আগামী দিনে আপনার ভ্রমণ পরিকল্পনায় এক একটা সেরা ঠিকানা। আপনাদের তো আমরা প্রথমেই জানালাম যে আজকে আমরা আরও একটা এই দক্ষিণবঙ্গের অব্বিট জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক নিউ দিল্লি রোড আর ওল্ড দিল্লি রোডের ঠিক মাঝামাঝি, মানে যেখান থেকে এই ওল্ড দিল্লি রোড ভেঙে যাচ্ছে রাস্তাটা, মানে এই রাস্তাটা যেটা যাচ্ছে আমার পেছনে, এটা কিন্তু হচ্ছে রসুলপুর মেমারি যাওয়ার রাস্তা। মানে আগে যখন এই নিউ দিল্লি রোড হয়নি, এই একটাই কিন্তু রাস্তা ছিল কলকাতা যাওয়ার জন্য। আর ঠিক কিন্তু এই যে নিউ দিল্লি রোড দেখছেন ওপারটা কিন্তু আরেকটুখানি গেলে কিন্তু পালসিনের টোল ট্যাক্স। আমরা তার আগে এই রাস্তা ভেঙে গেলাম। যারা আসবেন কলকাতা থেকে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা মোটর প্রযোজ্য নয়, কারণ তারা কলকাতা থেকে যে NH রোড আছে, যেটা শান্তিপুর চলে যাচ্ছে মাত্র 98 কিলোমিটার রাস্তা কলকাতা থেকে, তারা ওই NH রোডটা ব্যবহার করতে পারে না। আর যারা দুর্গাপুর থেকে কিংবা বর্ধমানের কাছাকাছি হয়ে আসবেন, আমি বলবো রসুলপুর মেমারি দিয়ে ভেঙে যান। কারণ আমরা যে রুটটা ব্যবহার করছি সেটা আপনাদের জানিয়ে রাখি, আমরা শান্তিপুর যাওয়ার জন্য ব্যবহার করব বৈচি কালনা রোড। এখান থেকে বৈচি থেকে আবার আমরা বাঁদিকে ভেঙে যাব, কারণ ওই রোডটা কিন্তু খুব সুন্দর, নির্ঝঞ্ঝাট, কোনো রাস্তা এতটুকু খারাপ নেই। আমি অনেক আগে যদিও গেছি, গুপ্তিপাড়া থেকে ভেসেলে মানে পারাপার হয়ে, নদী পারাপার হয়ে কিন্তু শান্তিপুর ওপারে চলে যাব, কারণ ভেসেলে পারাপার হতে হবে, কারণ এছাড়া কোনো অপশান নেই। কালনাও যেতে পারতাম, কিন্তু কালনায় মাত্র ভেসেল সংখ্যা একটা, যেটা জানতে পেরেছি। গুপ্তিপাড়ায় কিন্তু রয়েছে দুটো ভেসেল, মানে পরপর দুটো ভেসেল ছাড়ে। ওই জন্য গুপ্তিপাড়া থেকে যাব, কারণ গুপ্তিপাড়া থেকে সময়টা কম লাগবে। বাইপাসের থেকে এই রাস্তার সৌন্দর্য তুলনায় অনেক বেশি। চারদিকে গাছগাছালি, সবুজের সম্ভার, ছোট ছোট গ্রামগঞ্জ, বাজার হাট পার করে ছুটে চলবে এই পথ ধরে আপনার বাহন। আমরা রয়েছি এই মুহূর্তে বৈচিক গ্রাম। জাস্ট আমরা বর্ধমান থেকে অর্ধেক, মানে শান্তিপুর পর্যন্ত অর্ধেকের বেশি রাস্তায় হবে নাকি, আমরা মোটামুটি অর্ধেকের বেশি চলে এসেছি। রাস্তা পার করে বৈচিক গ্রাম থেকে, মানে বৈচিক গ্রাম না, বৈচি থেকে বাঁদিকে টার্ন নিলাম, যে রাস্তাটা চলে যাচ্ছে কালনা। এখান থেকে বৈচি থেকে কালনা বাঁদিকের রাস্তা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 22 কিলোমিটার রাস্তা। আমরা প্রথমে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা ঠিকঠাক রাস্তায় ঢুকলাম কি না, কারণ অনেক আগে এসেছি এই রাস্তায়, অনেক দিন যাতায়াত নেই, আর রিপনদারও সেভাবে খেয়াল নেই। তো রিপনদা বলছে ঠিকই, আমি একটু বলছিলাম যে না, মানে কনফিউশন লাগছে যে এত ঘিঞ্জি তো নয় রাস্তার শুরুটাই। তো যাই হোক, একটা রেলগেট আছে দেখবেন, ওইটাই হচ্ছে মানে বড় প্রমাণ যে আমরা ঠিক রাস্তাতে যাচ্ছি, বৈচি থেকে কালনার রাস্তায়।
রেলগেট পার করে তারপর ফাঁকা নর্মাল, এখন যেরকম দেখছেন সেরকম। দেখুন সামনে যে লোহার ব্যারিকেডের মতো করা আছে না, এটা যাতে মানে ব্রিজ দিয়ে বাস যাতায়াত, মানে হেভি লোড যাতে কিছু যাতায়াত করতে না পারে। ওই দেখুন বাস দাঁড়িয়ে আছে সামনে, একটা দেখতে পাচ্ছেন। আবার এই পারেও কিন্তু সেম বাস দাঁড়িয়ে ছিল। মানে এই ব্রিজটা আপনাকে হেঁটে পারাপার করতে হবে, তারপর আপনি এখান থেকে বাস ধরে কিন্তু কাল্লার দিকে যেতে পারবেন। বেশ কিছুটা রাস্তা পার করার পর আমাদের গাড়ি প্রথম ব্রেক নিল। চলার পথে রাস্তার ধারে দাঁড়ালাম নিউ তারামা সুইটস মিষ্টির দোকান। এখানে এখন করব ব্রেকফাস্ট, মানে লোকে পাবলিক মারবে। এবার 11:40 বাজছে ঘড়িতে, এখন ব্রেকফাস্ট করব। বেড়াতে এলে যেটা হয়, ব্রেকফাস্টের চিন্তা, লাঞ্চের চিন্তা, ডিনার, এসব যে কখন করবো মাথা থেকে আউট হয়ে যায়। যে এখানে জিজ্ঞেস করলাম আমরা দাঁড়িয়ে যে ডালপুরি হবে কিনা, ডালপুরি অর্ডার দিলাম। দাদা ডালপুরি হবে তো? 4টে করবেন, হ্যাঁ 4টে করে। 4টে প্রথম বললাম, খেয়ে দেখি ভালো লাগলে আবার নেব। তো আমরা এই মুহূর্তে রয়েছি এইদিকে কালনা যাচ্ছে, আর এদিকে আমরা রসুলপুর থেকে আসছি। এখান থেকে কালনা মাত্র 14 কিলোমিটার, আর গুপ্তিপাড়া আমরা যেখানে যাব 21 কিলোমিটার। এই যে ডালপুরি দিয়ে গেল, আপনারা দেখলেন গরম গরম একদম ভেজে ওনারা দিলেন। তবে এই যে ডালপুরিটা না, এটা অনেকটা মোটা। আমাদের ওখানে কি রকমদা পাতলা হয়, তাই তো রিপনদা? আমাদের ওখানে এটা অনেক মোটা। ভেবেছিলাম এক একজন 4টে করে খেতে পারবে, কিন্তু দুটোতেই পেট ভরে যাবে। বেশ বড় সড়ো এবং মোটা, আর তরকারি তো সঙ্গে রয়েছে। আর আলাদা করে নিলাম এই যে 10 টাকার মিহিদানা, আর এখনকার যুগেও 6 টাকা সাইজের রসগোল্লা 2 পিস। ডালপুরিটা একটু খেয়ে দেখি কেমন করেছে। ভালোই। তবে আমাদের বর্ধমানে আঞ্জিন বাগানে ওখানে একজন বসেন, বয়স্ক লোক, ওনার কাছে কিছুই না। রিপনদা কেমন করেছে? ঠিক আছে। মিষ্টি কেমন? মিহিদানা তো খেলে কেমন? ঠিক আছে। আবারও পথ চলা শুরু। ঠিকমতো সময় কালনা পৌঁছে কালনা থেকে 9 কিলোমিটার দূরত্বে গন্তব্য আমাদের এখন গুপ্তিপাড়া ঘাট। শেষে অপেক্ষার অবসান। এরপর আমরা সাক্ষী হতে চলেছি এক বিরল মুহূর্তের। বিরল মুহূর্ত এই কারণেই বলছি, কারণ আগেকার দিনে এরকম ভেসেলে করেই মানে বড় বড় গাড়ি, বাইক, যে কোনো যানবাহন কিন্তু নদীর এক পার থেকে ওপারে পারাপার হতো। এখন বেশিরভাগ জায়গাতে ব্রিজ হয়ে গেছে, যেমন নামখানা থেকে কিন্তু বকখালি যাওয়ার জন্য এরকম কিন্তু আগে ভেসেলে করেই পার হতে হতো। আমিও কিন্তু তার সাক্ষী, তখনও ব্রিজ হয়নি। আমিও ভেসেলে করে দু তিনবার পারাপার হয়েছি নামখানা বকখালি রুটে। তো দেখুন একেই বলে ভাগ্য। মানে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে রিপনদা, ব্যাপক বৃষ্টি হচ্ছে। দেখুন কত বড় বড় লরি, গাড়ি, হ্যাঁ ছোট হাতি সব পারাপার হচ্ছে। দেখুন এগুলো ওই পার থেকে এলো ভেসেলে করে। এই যে এই দিকটা খুলে দিয়েছে, এইটা বাসের বেড়া দেওয়া ছিল, এইটা খুলে দিয়েছে, দিকটা দিয়ে ওরা বেরোচ্ছে, আমরা সোজা ঢুকবো। ওরা সব বেরোলে, এখনও প্রচুর গাড়ি আছে, তাই না রিপনদা? টোটো আসছে, রে বাপ রে বাপ। এবার আমাদের গাড়ি যাচ্ছে। অলরেডি সব গাড়ি কিন্তু ভেসেল থেকে নেমে গেছে, আর নেই গাড়ি। এইটাই একটু গাড়ি লোড আনলোডে সময়টা একটু লাগে, এই যা। নাহলে কিন্তু রিপনদা এটা একটা দারুণ কিন্তু অভিজ্ঞতা। হ্যাঁ চলো একদম সামনে চলো। ওয়াও, এই প্রথম গাড়ি করে পার হবো। বকখালি যখন গেছিলাম তখন বাসে করে পারাপার হয়েছিলাম। চলো আরও যাবে, আরও যাবে, আরও যাবে।
ব্যাস, এই জাস্ট স্টার্ট হলো ভেসেল। দেখুন আমরা পার ছাড়ছি এখন, মানে গুপ্তিপাড়া ঘাট ছাড়ছি, যাবো ওপারে শান্তিপুর ঘাটে। তখন আমাদের পাশে আবার লরি এসে দাঁড়িয়ে গেছে। বাপরে, জায়গা নেই যাওয়ার। কতক্ষণ লাগবে কাকা ওই পার? 3-4 মিনিট। হ্যাঁ, কাছে একদম দেখাই যাচ্ছে ওই যে। বিপন্দা কেমন লাগছে? নদী পারাপার হবার এরকম এক মুহূর্তের আর কোনো বিকল্প হতেই পারে না। এক মুহূর্তের মধ্যে গাড়ি মালপত্র সহ আপনি এপার থেকে ওপার। আর এই মুহূর্তে জানিয়ে রাখি, আমাদের এই ছোট গাড়ির ভাড়া পড়লো, মানে ভেসেলে করে পারাপার হতে খরচ পড়লো, ভাড়া না বলে খরচ পড়লেই হয়তো বেটার হবে, খরচ পড়লো 130 টাকা। সেক্ষেত্রে আমার মনে হয় বড়ো গাড়ির ক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে। এই আমরা চলে এলাম শান্তিপুর ভেসেলে করে এপারে। আমাদের রিসর্ট টাইটেলে থাম্বনেলে তো আপনারা নাম দেখতেই পেয়েছেন, তরঙ্গিনী রিসর্ট কিন্তু এখান থেকে মাত্র 2 মিনিট। এই দেখুন বাদিকে আপনারা ভেসেল থেকে নেমেও কিন্তু এরকম টোটো গাড়ি পেয়ে যাবেন। টোটো গাড়িকে বললেই যে তরঙ্গিনী রিসর্ট যাবো, তাহলে কিন্তু ওনারা পৌঁছে দেবেন। আর যারা রেলপথে আসবেন তারাও কিন্তু ঠিক একইভাবে স্টেশনের বাইরে এসে টোটোকে বললেই কিন্তু আপনাকে রিসর্ট অবধি পৌঁছে দেবে। ওই রিসর্টে যাবো, তরঙ্গিনী রিসর্ট এইদিকে। আচ্ছা, এইদিকেই চলো ঘোরাও, এই রাস্তাটা। দেখুন আমি আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি যে ভেসেল থেকে আমরা কীভাবে এলাম। হাঁটা অভ্যেস থাকলে হেঁটেই চলে আসা যাবে, কি রিবন্ধা? লাগের সঙ্গে থাকলে একটু অসুবিধে। আমরা ওই দিক থেকে এলাম, ওদিকে হচ্ছে ঘাট আর এইদিকে সোজা রিসর্ট। এই সংকীর্ণ রাস্তা ধরে একেবারে সোজা শেষ প্রান্তে পৌঁছে গেলাম আমরা শান্তিপুরের একমাত্র অব্বিট ঠিকানা তরঙ্গিনী রিসর্টে। রিসর্টে চেক ইন করতেই এসে হাজির এক গ্লাস লেবুর শরবত, যাকে শুদ্ধ ভাষায় বলা হয় ওয়েলকাম ড্রিঙ্কস। রিসর্টের স্টাফদের ইনস্ট্রাকশন অনুযায়ী ঘড়ি ধরে কিন্তু পাক্কা 2 মিনিটও সময় লাগেনি এই তরঙ্গিনী রিসর্টে পৌঁছতে। আবারও বলছি, শান্তিপুরে একমাত্র শান্তির ঠিকানা, নদীর পাশে শহর থেকে কোলাহল মুক্ত এক নির্জন নিরিবিলি পরিবেশে দক্ষিণবঙ্গে আপনাদের জন্য আরও একটা অব্বিট ঠিকানা, এই তরঙ্গিনী রিসর্ট। তরঙ্গিনী আমাদের জীবনও বয়ে চলে কোনো না কোনো এক তরঙ্গে। নদী পাড়ে এক নির্জন নিরিবিলি পরিবেশে শান্তিপুরে গড়ে উঠেছে এই রিসর্ট। এখন কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু এটা জুন মাস। হ্যাঁ, বৃষ্টির দেখা সাক্ষাৎ নেই, জাস্ট সবে বর্ষা আগমন ঘটেছে বলা যেতে পারে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন নদী। এখানটা কিন্তু আপনারা বিকেলবেলা একটা দারুণ মানে স্বর্গীয় সময় বা মুহূর্ত কিন্তু কাটাতে পারেন। এখানে একটা দেখুন এই ছোট্ট পার্কের মতো করা আছে। হ্যাঁ, বাসের চেয়ার ঠেয়ার বেঞ্চ টেবিল সব কিছু করা আছে, মানে বিকেলবেলাটা কিন্তু এখানে যদি বসে সময় কাটান দারুণ সুন্দর লাগবে, দারুণ সুন্দর। ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া হই হুল্লোড় আনন্দ করে একান্তে সময় কাটাতে চাইলে রয়েছে তার জন্য পার্সোনাল কেবিনের ব্যবস্থা। টুকিটাকি খাওয়া দাওয়ার সাথে সময় কাটান ইচ্ছে অনুযায়ী আপনার যতক্ষণ খুশি। রিসর্টে প্রবেশ পথে প্রথম দিকেই রয়েছে এই ব্যাম্বু কটেজ। তার ডান পাশে জন্মদিন কিংবা কোনো ছোটোখাটো পার্টি এইসবের আয়োজন করতে পারেন।
আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু আপনারা সারাদিন প্যাকেজের মাধ্যমে ডে আউটিং করেও চলে যেতে পারেন, মানে থাকা খাওয়া নিয়ে। হ্যাঁ, ইভিনিং স্ন্যাক্স অথবা রাতের ডিনার কী আছে জানা নেই, আমি সেটা জেনে আপনাদের বলছি। মানে ইভিনিং স্ন্যাক্স অবধি লাস্ট প্যাকেজ না ডিনার অবধি করে আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন না থেকে, মানে ডে আউটিং যেটাকে বলছে। আবার এখানে কিন্তু নাইট স্টে করতে পারেন, যেমন আজকে আমরা কিন্তু এখানে নাইট স্টে করবো, আমাদের কোনো ডে আউটিংয়ের প্ল্যান নেই। কখন যে সময় কেটে যাবে নির্দ্বিধায় তা এক মুহূর্ত আপনি উপলব্ধি করতে পারবেন না। এখানে প্রত্যেকটা ঘরের নামগুলো একটু অন্য ধরনের। কাদম্বিনী, কল্লোলিনী, তটিনী, তরণী, প্রবাহিনী, স্রোতস্বিনী। যেহেতু নদীর পাড়ে এই রিসর্ট, সেহেতু নামগুলো একটু অন্য ধরনের, মানে নদীর ঢেউ বা নদী সম্ভবত এরকম ধরনের একটু মিল রেখে নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ঘরগুলোর, প্রত্যেকটা ঘরের। এখানে 3 রকম ঘর রয়েছে, একটা সুইস টেন্ট, একটা ব্যাম্বু কটেজ, আর হচ্ছে কংক্রিটের রুম, যেটা আমি রয়েছি। এই হচ্ছে আমার রুম, তটিনী। দেখুন এখানে একটা সামনেই মানে নদীর ভিউ উপভোগ করার জন্য বসে বসে দেওয়া রয়েছে আরাম কেদারা একটা প্লাস্টিকের চেয়ার, আর তার সামনেটাই মানে বাঁশের সুন্দর ডিজাইন করা রয়েছে। আপনি এখানে বসে বসে যতক্ষণ ইচ্ছা আপনার, ভোরবেলা হোক কিংবা সেটা বিকেলবেলা, সামনেই নদী, দারুণ সুন্দর কিন্তু উপভোগ করতে পারবেন। চলুন রুমের ভেতরটা আবার একটু দেখিয়ে দেওয়া যাক একেবারে এলোমেলো হওয়ার আগে। এই হচ্ছে আমার রুমের ভেতরটা, এসি চলছে। তটিনী আগেই তো বললাম, খুব বিশাল বড়সড় রুম নয়, ছোটোখাটো রুম, কিন্তু একেবারে সুন্দর, কিন্তু সাজানো গোছানো টিপটপ। একটা মাঝখানে ছোট্ট টি টেবিল আর কাঠের বেতের ডিজাইন করা 2টো টুল, এপাশে একটা ওপাশে একটা, আমি ট্রলি ব্যাগ রেখেছি একটায়। আর এই যে রুমে চলছে বললাম আগেই যে এসি রুম, এটা কোনো রকম কিন্তু সিলিং ফ্যানের ব্যবস্থা নেই। এদিকে একটা রয়েছে ছোট্ট টেবিল ফ্যান, যেটা ওয়ালে লাগানো রয়েছে। এদিকে রয়েছে এলসিডি টিভি, আমার কোনো কালেই হোটেলে এলে এর প্রয়োজন পড়ে না। আচ্ছা এইদিকে দেখুন, টিভির ওপরে একটা খুব সুন্দর ঘর সাজানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে, কৃষ্ণ আর এদিকে রাধা। রয়েছে হ্যাঙ্গার, এখানে আপনি জামা প্যান্ট আপনার টাঙিয়ে রাখতে পারেন। এদিকে ওয়ার্ড্রপ ভেতরেও রাখতে পারেন, এই যে ওয়ার্ড্রপ, ছোট্ট একটা সিঙ্গেল ওয়ার্ড্রপ। এদিকে কিন্তু দেখুন আবার লকারও রয়েছে, আপনি এই যে চাবি দেওয়া আছে, আপনি আপনার চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন লকারের ভেতর, তাই জন্য কিন্তু পার্সোনাল চাবি দেওয়া আছে। ফ্লাওয়ার ভাস, যদিও ওটা প্লাস্টিকের। আচ্ছা এদিকে রয়েছে মিরর, মিররের সামনে দিয়েছে একটা টুথপেস্ট, আর এইটা একটা সাবান, নিম আর অ্যালোভেরা জেল, হ্যাঁ বডি ওয়াশ, আরেকটা দিয়েছে হচ্ছে স্কিন লোশন হানি আমন্ড। আর এদিকে রয়েছে, এটা কমপ্লিমেন্টারি রুমের সাথেই দিয়েছে 1 লিটার ড্রিঙ্কিং ওয়াটার বিসলেরি, অ্যাস্ট্রে রয়েছে 2টো গ্লাস, এটা জগ, আর এইটা হচ্ছে আপনার দিয়েছে রুমে জল গরম করার জন্য, এখন প্রয়োজন নেই, শীতকালে ইলেকট্রিক জগ, এটা একটু নতুনত্ব দেখলাম। সব জায়গায় দেখি হিটার, পুরো কিন্তু এখানে দেখুন জকের মতো ডিজাইনটা। প্লাগ পয়েন্ট রয়েছে ঘরে 1টা 2টো, আচ্ছা ওই দিকে একটা রয়েছে 3টে, আর ওই দিকে যেখানে গুড নাইট লাগানো রয়েছে ওখানে পাবো 2টো। প্লাগ পয়েন্ট কিন্তু অনেকগুলো রয়েছে ঘরে। আচ্ছা রুমে 2টো বালিশ রয়েছে, 2টো কুশান, এই তো মাঝখানে দিয়ে দিয়েছে লাভ সিম্বল। থাকবো একা মানুষ, এই লাভ সিম্বল বড্ড বেমানান, নিয়ে চলে যেতে বলতে হবে, নাহলে খুব সমস্যা। আর দেওয়ালে দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা ওয়াল পেন্টিং, দারুণ লাগছে রুমের, কিন্তু এই পেন্টিংটা কিন্তু রুমের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। রয়েছে 2টো নাইট ল্যাম্প, এধারে ওধারে দুদিকে 2টো, এটা রাত্রেবেলায় বোঝা যাবে কতটা সুন্দর লাগে, তবে আশা করছি সুন্দর লাগবে। এদিকে পুরো একদম গ্লাস উইন্ডো, মানে সামনেই নদী, বুঝতেই পাচ্ছেন। ভোরবেলা আর ঠিক সন্ধে হওয়ার আগে, মানে গোধূলি সময় যেটাকে আমরা বলি, সেই সময় দুটোতে কিন্তু মানে সকালবেলা আর ঠিক সন্ধ্যা হওয়ার আগে দারুণ সুন্দর লাগবে। একদম
রুমে বসে বসে শুয়ে শুয়ে উপভোগ করুন নদীর প্রাকৃতিক দৃশ্য। আর আমার জন্য দিয়েছে একটা বড়, হ্যাঁ বড়ই আছে, এটা সিঙ্গেল নয়, ব্ল্যাঙ্কেট, সফট ব্ল্যাঙ্কেট, একটা টাওয়াল, আর এই দিকটা রয়েছে ঘরে ডাস্টবিন। এবার আপনাদের এই রুমের ট্যারিফ সম্বন্ধে বলে রাখি। এই তরঙ্গিনী রিসর্টের আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন, আপনারা নাম্বারে যোগাযোগ করে ইন ডিটেলস কথা বলে নিন রুম ভাড়া সম্পর্কে। তবে আমি যেটা জানি সেটা আপনাদের এখন জানিয়ে রাখি। এখানে 3 রকম থাকার ব্যবস্থা আছে। আমি যেটা রয়েছি সেটা হচ্ছে লাক্সারি এসি কটেজ, 2 নম্বর রয়েছে ব্যাম্বু কটেজ, আর 3 নম্বর রয়েছে সুইস টেন্ট। আপনি লাক্সারি এই এসি কটেজে যদি 2 জন থাকেন তাহলে কিন্তু আপনার সিপি পড়বে 1100 টাকা, এপি পড়বে 1600 টাকা। সিপি মানে কিন্তু শুধু অনলি ব্রেকফাস্ট পাবেন 2 জনের জন্য, 2 জন যদি থাকেন। আর এপি মানে হচ্ছে অল মিলস, মানে যেরকমটা হয় আর কি। এখন আমরা যখন ঢুকেছি এখন লাঞ্চ, সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স, দেন রাতে ডিনার, পরের দিন যখন চেক আউট করবো ব্রেকফাস্ট, যেরকম আর কি সাজানো থাকে প্রত্যেকটা রিসর্টে হোমস্টেতে সেরকমই এপি মানে অল মিলস। এবার বলে রাখি ব্যাম্বু কটেজ। ব্যাম্বু কটেজটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, সম্ভবত এখন গেস্ট রয়েছে, আমি এখন দেখাতে পাচ্ছি না। আমি শেষের দিকে আপনাদের দেখাবো ব্যাম্বু কটেজটা কীরকম, এবং সুইস টেন্টটা অবশ্যই দেখাবো। তো ব্যাম্বু কটেজে যদি আপনারা শুধুমাত্র ব্রেকফাস্ট করেন, 2 জন থাকেন, তাহলে পড়বে 1000 টাকা পার হেড পার ডে। আর যদি সমস্ত থাকা খাওয়া নিয়ে হয়, সমস্ত মিল অ্যাড করে হয়, তাহলে পড়বে 1400 টাকা পার হেড পার ডে। এই পাশটা হচ্ছে বাথরুম। দেখুন বাথরুম ব্যবহারের জন্য দিয়েছে শু আলাদা করে, এটা বেশ ভালো এখানে লাগলো আমার। আর এই হচ্ছে বাথরুম, বেশ বড় সড়ো। দেখুন বালতি, মগ, ওদিকে টেলিফোন শাওয়ার, ঠান্ডা গরম 2 রকমের জলই আপনি পাবেন। রয়েছে গিজার, এই যে গিজার এখন চালাইনি, কোনো দরকার নেই। আর এই দিকটা হচ্ছে বেসিন আর ওয়েস্টার্ন টয়লেট। দেখুন এদিকে হ্যাঙ্গারও রয়েছে, অনেক বড় সড়ো বাথরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রাইভার থাকা খাওয়ার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, যেটা আমি একটু জাস্ট মিস করে গেছি। সেটা হচ্ছে 1000 টাকা প্রতিজন, মানে প্রতি ড্রাইভার, সেটা থাকা ও খাওয়া নিয়ে। তো এখন যাচ্ছি ওনাদের ডাইনিংয়ে, কারণ অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছে, 3টে বাজছে ঘড়িতে। ব্রেকফাস্ট যেহেতু একটু দেরিতে করেছি, ওই জন্য লাঞ্চ একটু দেরিতেই করব ঠিক করেছিলাম। এই হচ্ছে আমাদের এসি ডাইনিং হল। আপনারা কিন্তু এখানে 2 রকমভাবে খাওয়া দাওয়া করতে পারেন, থাকতে পারেন। 1 নম্বর হচ্ছে আমাদের মতন এরকম প্যাকেজে আসতে পারেন, আর 2 নম্বর শুধু রুম ভাড়া দিতে পারেন, খাওয়াটা আপনারা আলাদা করতে পারেন। ওই মোটামুটি ধরুন আমরা যেরকম করছি প্যাকেজে 1600 টাকা করে দুজনের, 1600 3200 টাকা। তো রুম ভাড়াটা ধরুন মোটামুটি ওটা হয়ে যাবে 2000 কি 2200 টাকা। আমাদের যেরকম আমরা কংক্রিট রুমে আছি, এসি রুমে, এসি কটেজে, লাক্সারি এসি কটেজ, সেই রুমটার কথা বলছি। মোটামুটি এক একজন ওই পার হেড খাওয়া দাওয়া নিয়ে 400-500 টাকা করে বাদ যাবে। কারণ আমি এই কারণেই বলছি খাওয়া দাওয়াটা আলাদা করবেন। বাইরে মকটেল কাউন্টার রয়েছে, চাইলে আপনি সন্ধ্যাবেলা মকটেল পার্টি করুন। দেন ইভিনিং স্ন্যাক্স, চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত কিছু রয়েছে, পিৎজা, বার্গার, মোমো, আপনার যা ইচ্ছে আপনি যেরকমভাবে ইচ্ছে খাওয়া দাওয়া কিন্তু এখানে এলে করতে পারেন। ভাত, লেবু, পেঁয়াজ, পাঁপড়, মিষ্টি দই, চাটনি, এটা রুই মাছ সম্ভবত, হ্যাঁ রুই মাছই বলেছিল আমাকে, আর পটল পোস্ত, ডাল, আর এইটা হচ্ছে আলুর চিপস। এই হচ্ছে টোটাল প্যাকেজের থালি। দেখেই তো মনে হচ্ছে খাওয়া দাওয়া বেশ ভালো, মানে চালটা খুব সুন্দর। তো আমি যেটা দিয়ে খেয়ে থাকি সেটাই করবো। এই হচ্ছে ডাল, ঘন ডাল, টেস্ট আছে, সাথে আলুর চিপস। এর সাথে ভাগ হবে না, ঠিক, ডাল, ভাত, আলুর চিপস, আর সঙ্গে যদি থাকে লেবু। আমাদের দৈনন্দিন মানে উপভোগ চাহিদা দিনের পর দিন এতটাই বেড়ে যাচ্ছে যে এখন আমাদের সব কিছু যেন হাতের নাগালে। যেমন ধরুন পাহাড়ে গেলে পাহাড়ের ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করা, সেটা ডিনার হোক কিংবা ব্রেকফাস্ট। নদী রয়েছে সামনে, নদীর ভিউ, হ্যাঁ একটু আলু চিপস দেবেন। নদী রয়েছে সামনে, নদীর ভিউ দেখতে দেখতে করছি লাঞ্চ। আর সমুদ্রে গেলে রুম থেকে সমুদ্রের ভিউ দেখতে দেখতে করছি চা পান। কত রকম ব্যাপার স্যাপার। আমরা কিন্তু চাইলে, আমরা যেমন ফিস দিয়েছি, মাছ যথেষ্ট বড়, মোটামুটি 100 গ্রাম হবে, তাই তো নিবন্ধা? 110-20 গ্রাম হবে মাছটা, দেখে এটা মনে হলো। চাইলে কিন্তু এই ফিসের বদলে আপনারা চিকেনও নিতে পারেন, অপশান আছে আপনাদের কাছে দুটোই।
যেটা বলবেন আপনারা সেটা ওনারা তৈরি করে দেবেন। তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে না, প্যাকেজের মধ্যেই। আর রাত্রেবেলা যেটা শুনলাম যে ওনাদের অপশান আছে চাইনিজে, মোটামুটি 7-8 রকম অপশান আছে, যেটা যেটা আপনি খাবেন সেটা সেটা বললেই ওরা বানিয়ে দেবে। আচ্ছা, এগুলোই আমরা এক্সট্রা নিচ্ছি, তার জন্য কি কোনো আলাদা চার্জ লাগবে না, তাই তো? এটা এই থালির মধ্যেই। এই হচ্ছে ব্যাপার, মাছ ছাড়া। মাছ ছাড়া আপনি যা নেবেন, ভাত ডাল, ভাতটাও তো নাকি তো ভাত ডাল দই চাটনি যা দেখালাম সেগুলো কিন্তু এক্সট্রা নিতে পারেন, তার জন্য কিন্তু আলাদা কোনো পয়সা লাগবে না, শুধুমাত্র মাছ মাংস বাদে। আর খাবো মাছ দিয়ে। রিপনদা প্রথমেই বললো মাছটা দারুণ হয়েছে, দেখি খেয়ে। এই হচ্ছে পেটির সাইজ, দেখুন এই পেটির সাইজ যথেষ্ট বড়, এই নিয়ে কোনো কথা হবে না। বেশ কিন্তু তৃপ্তি করে খেলাম, বিশ্বাস করুন। মানে আমরা প্রচুর রিসর্ট হোটেল কিংবা কটেজ হোমস্টে বহু জায়গায় ঘুরেছি, এরকম তৃপ্তি করে কিন্তু খুব কম জায়গায় খেয়েছি। একটু বাড়ি বলছি না, তরঙ্গিনী রিসর্টে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, এবং মানে যথেষ্ট ওনারা আতিথেয়তা করছেন। হ্যাঁ, অনেকবার ভাত নেবেন কিনা ডাল নেবেন কিনা বারবার করে আসতে আপনারা দেখলেন, ঠিকঠাক একদম ঠিকঠাক। সামান্য রেস্ট নিয়ে সন্ধে হতে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিপুরের বিখ্যাত শ্যামচাঁদ চিলেকোঠার আটচালা মন্দিরের সন্ধ্যারতি দর্শনে। তারপর ফিরে এসে দেখেছিলাম আমাদের তরঙ্গিনীর এক নবরূপ। এই দ্বিতীয় ভাগের গল্প নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।